হ্যালো বন্ধুরা, আজ আমি ক্লাস 10-এর সিরাজউদ্দৌলা নাটকের যে তৃতীয় অংশ সেটা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তৃতীয় অর্থাৎ শেষ অংশটা যাবার আগে আমরা তার পূর্ববর্তী অর্থাৎ সেকেন্ড পার্টটা বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা দেখেছি সেকেন্ড পার্টে যে ওয়ার্ডসকে সিরাজ কি করলেন, বিদায় দিলেন অনেকটা সংযম রক্ষা করে। ওয়ার্ডসকে বিদায় দিয়ে মসিয়ে লার সাথে এরপর কি হয়, সিরাজের কথোপকথন শুরু হয়। মসিয়ে লা, যাকে আমরা দেখেছি ফরাসি প্রতিনিধি হিসাবে সিরাজের রাজ দরবারে উপস্থিত হয়েছে। মসিয়ে লা তাদের চন্দননগর কুঠি ফিরে পাওয়ার প্রত্যাশায় সিরাজের হস্তক্ষেপ দাবি জানালে সিরাজ এ ব্যাপারে তাকে তার অক্ষমতার কথা জানিয়ে দিলেন। যখন একান্তভাবে সিরাজের কোনো রকম সহযোগিতা সে পাবে না, তাকে দেশে ফিরে যেতে হবে, তাই দেশে ফেরার আগে সিরাজকে একটা সতর্কবার্তা জানিয়ে দিলেন কি না, তার চলে যাওয়ার পরে ইংরেজরা সিরাজের ওপর কিন্তু আক্রমণ শানাবে, সিরাজ যেন এ ব্যাপারে সতর্ক থাকেন। এরপর আমরা দেখছি বিদ্রোহী রাজকর্মচারীদের সাথে সিরাজের বাদানুবাদ শুরু হয়। এখানে উপস্থিত ছিলেন কে কে, অর্থাৎ মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ। একদিকে তারা নবাবের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন আক্রমণ করেন, অন্যদিকে ওয়ার্ডসকে বিতাড়নের কারণে তারা সোচ্চার হন, কলকাতা আক্রমণের বিরোধিতা করেন। সর্বোপরি ইংরেজের সাথে সিরাজকে আপোষ করার পরামর্শ দেন, যা সম্পূর্ণভাবে বাংলার স্বাধীনতা রক্ষার বিরোধী। নবাবের বিরুদ্ধে তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে মীরমদন এবং মোহনলালের বিরুদ্ধাচরণ এবং বাংলার স্বাধীনতা রক্ষার ব্যাপারে তারা জানিয়ে দেয় তারা নবাবের পাশেই থাকবে। নেক্সট আমরা পেলাম নবাব প্রতিবাদীদের শান্ত করে, অর্থাৎ খুব বিচক্ষণতার সাথে তিনি কি করলেন, এই বিদ্রোহী সেনাদেরকে তিনি শান্ত করলেন এবং তাদেরকে ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধারণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ করালেন এবং মির্জাফর কথা দিলেন এ ব্যাপারে তিনি নবাবকে সাহায্য করবেন। নবাবও বললেন তিনি মির্জাফরের আদেশ তিনিও মেনে চলবেন এবং মীরমদন মোহনলালও জানিয়ে দিল তারা কি করবে, মির্জাফরকে তাদের সিপাহ হিসাবে মেনে নেবেন, তার আদেশ যুদ্ধক্ষেত্রে তারা মেনে চলবে। এই পর্যন্ত আমরা পেয়েছি। এবারে আমরা শেষ পর্যায়ে পাবো, যেখানে আমরা পাবো দুটো নারী চরিত্র, সম্পূর্ণ বিরুদ্ধ নারী চরিত্র, অর্থাৎ সিরাজের স্ত্রী লুৎফা এবং ঘসেটি বেগম। তাহলে চলে এসো আমরা শেষ পর্যায়টা একটু দেখে নিই। আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার সিংহাসনে আমরা সবাই জানি কে বসেছিল, না সিরাজউদ্দৌলা বসেছিলেন। এ প্রসঙ্গে আমি বলি আলীবর্দী খাঁর 3টে মেয়ে ছিল। বড় মেয়ে হলেন ঘসেটি বেগম, যার আসল নাম মেহেরুন্নেসা। দ্বিতীয় কন্যা মুনিরা বেগম, যার ছেলে হলেন শওকত জং, এবং সবচেয়ে ছোট মেয়ে আমিনা বেগমের ছেলে হলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসলেন, তার সবচেয়ে বড় পারিবারিক শত্রু ছিলেন এই ঘসেটি বেগম এবং সৈকত জং। ঘসেটি বেগম যেহেতু নিঃসন্তান ছিলেন, তাই তিনি কি করলেন, সৈকত জংকে তিনি কি করেছিলেন, দত্তক নিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার মসনদে তার এই দত্তক পুত্রই বসুক। কিন্তু নানান ষড়যন্ত্র, নানান অভিযোগ সবকিছুকে নস্যাৎ করে কি করা হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলাকে নবাব করা হয়েছিল। তাই প্রথম থেকেই ঘসেটি বেগম সিরাজের অত্যন্ত বিরোধী পক্ষ ছিল। এই দ্বিতীয় কারণ হলো সিরাজ, আমরা জেনেছিলাম, অর্থাৎ পূর্ণিয়ার শাসনকর্তা সৈকত জংকে যুদ্ধে হত্যা করেছিলেন। এই হত্যার কারণে ঘসেটি বেগম অনেক বেশি প্রতিহিংসা পরায়ণ হয়েছিল। তাই
কোনোভাবে সিরাজের বদলা নেওয়ার জন্য তিনি কিন্তু প্রথম থেকে অনেক বেশি উদ্গ্রীব ছিলেন। ঘসেটি বেগমের ষড়যন্ত্রের কথা শুনতে পেরে সিরাজ একটা সময় ঘসেটি বেগমকে মতিঝিলের প্রাসাদ থেকে তিনি কি করলেন, নিয়ে আসলেন তারই অন্দরমহলে হারেমে তাকে বন্দি করলেন। স্বাভাবিকভাবে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সুযোগ বুঝে ঘসেটি বেগম সিরাজের রাজ দরবারে এসে উপস্থিত হলেন। ঘসেটি বেগমকে দেখে সিরাজ কিছুটা হতচকিত হলেন, কিন্তু সেই সময় তিনি এতটাই দ্বিধাগ্রস্ত এবং চিন্তিত ছিলেন যে তিনি সেটা লক্ষ্য করলেন না। গুলাম হোসেনের সাথে তখন তিনি কি করছেন, যে আবেগকে তিনি প্রকাশ করছিলেন। ঘসেটি বেগম প্রবেশ করলেন এবং তিনি সিরাজের সাথে মুখোমুখি দাঁড়ালেন। সিরাজ ঘসেটি বেগমকে জানালেন যে বিপদ ঘনিয়ে এসছে, যার জন্য তিনি একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। এই জায়গাটায় সিরাজের মধ্যে একটা শিশুসুলভ আচরণ কিন্তু আমরা আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। তিনি দিশেহারা, তাই ঘসেটি বেগমের কাছে যেন নিজেকে অনেক বেশি সমর্পণ করে দিচ্ছেন যে কি হবে, তাই আমি দিশেহারা হয়ে পড়েছে। নবাবের এই দিশেহারা ভাব দেখে ঘসেটি বেগম খুশি। তাই তিনি বললেন, দিশেহারা হওয়ার তো কথা নয়, তুমি ঘসেটি বেগমকে বন্দি করেছো, সৈকত জংকে তুমি রণক্ষেত্রে নিহত করেছো, আর তো তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে এত বিপদের ভয় কেন? নবাব জানালেন, কোম্পানির ফৌজ কাশিম বাজার দিকে এগিয়ে আসছে। ঘসেটি বেগম জানালেন সে খবর তিনি রেখেছেন এবং তিনি বলে দিলেন যে খুব ভালো কথা তো, কাশিম বাজারের দিকে এগোচ্ছে, একটা সময় নবাবকে মসনদচ্যুত করবেন, তাহলে তার পক্ষে কি হবে, তার সুদিন আসবে। তার মুখে এই সুদিনের কথা শুনে নবাব অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন যে আপনি বুঝতে পারছেন না কি বলছেন? ঘসেটি বললেন, বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা রাত দিন গুমড়ে গুমড়ে মরছে আজ সেটা আমি ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, সব কিছু লুট করেছো, মাসিকে দাসী করে রেখেছো, মাসি সেটা ভুলবে না। এই জায়গায় আমরা কিন্তু ঘসেটি বেগমের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। অর্থাৎ যে সময়ে বাংলার স্বাধীনতা ইংরেজের হাতে চলে যাচ্ছে, সেই সময় সে বলছে সে খুশি হচ্ছে কেবলমাত্র স্বার্থ চিন্তা করে। ঘসেটি বেগম বলছে তুমি আমার সর্বস্ব লুট করেছো, অর্থাৎ সে অনেক বেশি লোভী, অনেক বেশি দেশবিদ্রোহিনী, অনেক বেশি সিরাজ বিদ্রোহিনী। সিরাজের সাথে তার আরো কথাবার্তা হলো। এবার সে ঘসেটি বেগম বলছে যে কেন মতিঝিল অধিকার করে করেছো তুমি, অর্থাৎ সে সময় সে মতিঝিলে ছিল, আমার সঞ্চিত সম্পদ কেন হস্তগত করেছো, আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূর করেছো কেন, এরকম নানা রকম অভিযোগ সিরাজকে করতে লাগলো। ঘসেটি বেগম জানালেন তোমার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আমার রাজ্যও নেই, তার আমার রাজনীতিও নেই। নিজে মুখে সে এবার স্বীকার করলেন তার যদি কিছু থাকে সেটা কি থাকবে, প্রতিহিংসা। অর্থাৎ এক নারীর চরিত্রের যে যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, তবে সেই নারী সম্মান পাবে, ঘসেটি বেগমের মধ্যে সেই নারী সুলভ বৈশিষ্ট্যগুলো কোথাও আমরা দেখতে পাচ্ছি না। তার মধ্যে সে নিজেই স্বীকার করছে তার মধ্যে যদি কিছু থাকে তাহলে কি থাকবে, প্রতিহিংসা। কার বিরুদ্ধে প্রতিহিংসা? সিরাজের বিরুদ্ধে প্রতিহিংসা। প্রতিহিংসা তার সেদিনই পূর্ণ হবে যেদিন এই প্রাসাদ ইংরেজরা অধিকার করবে। তোমাকে এই সিংহাসন থেকে ঠেলে ফেলে সৈকত জংয়ের মতন তোমাকে যেদিন হত্যা করবে। এত বড় একটা মারাত্মক কথা সে সিরাজকে জানিয়ে দিল। তার মুখে এই কথা শুনে, অর্থাৎ সিরাজ বিরোধী এবং বাংলা বিরোধী কথা শুনে, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা দেখে সিরাজ মহিষী লুৎফা কেঁপে উঠলেন। কারণ লুৎফা ঘসেটি বেগমের একদম বিপরীত চরিত্র, ভীষণভাবে কোমল হৃদয়। আমরা দেখতে পাবো সে কোমল হৃদয়, সে বাংলার ভালো চায়, সে সিরাজের ভালো চায়। সঙ্গে সঙ্গে লুৎফা বললেন কি, এ কথা আপনার মুখে মানায় না মা, মা বলে তাকে সম্বোধন করলেন। ঘসেটি বেগম বলেন তুমি তো নবাব মহিষী। না, আমি নবাব মহিষী না, আমি যে তোমার মেয়ে।
ঘসিটি বেগম বললেন, মহিষী নও, দুদিন বাদে ওই কথাটাই কিন্তু সত্যি হবে। এই আমার মতো তুমি জীবন যাপন করবে, অর্থাৎ বন্দিনী জীবন যাপন করবে। কেন? অর্থাৎ সিরাজে, ইংরেজের হাতে সিরাজ পরাজিত হবে এবং লুৎফাকেও নজরবন্দি করে রাখা হবে। ঠিক আছে, এবার লুৎফা বলেন, নবাব আপনি দেখতে পাচ্ছেন ঘসিটি বেগম কি বলছেন? ঘসিটি বলেন, নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছে, নবাব বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। লুৎফা জানালেন যে এত প্রতিহিংসা পরায়ণ নারীকে এই মুহূর্তে তাকে কি করা উচিত? প্রাসাদে ফিরে দেওয়াই উচিত নবাবের। নবাব বললেন, সময় হলে ঠিকই সে দেবে। ঘসিটি বেগম বললেন, এখনো আশায় করো, তোমার সময় আসছে। লুৎফা বললেন, অমন করে কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। স্বাভাবিক, সে নরম কোমল হৃদয় নারী। এরপর পারস্পরিক তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। ঘসিটি বেগম জানায় যে মতিঝিল থেকে তাকে রাজপ্রাসাদে যে বন্দি করা হয়েছে, এই পাপ কাজের জন্য কি করবেন? কখনোই সিরাজকে ক্ষমা করবেন না, জানিয়ে দিলেন। সিরাজও বললেন বিদ্রোহিণীকে তিনিও সময় এলে ক্ষমা করবেন না। এরপর সিরাজ বললেন, প্রতিনিয়ত এই বাক্য জালে তিনি এত বিদ্ধ হচ্ছেন, তিনি আর সহ্য করতে পারছেন। এই জায়গায় সিরাজের এক অক্ষমতা প্রকাশ পেল। ঘসিটি বেগম এবার বললেন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সে তোমাকে শান্তি দেবে না। সিরাজ বললেন, এই সমস্ত বিদ্রোহী মানুষগুলোর বিরুদ্ধে তিনি কঠোর হতেই পারেন, কিন্তু হচ্ছে না কেন? কারণ পরের ব্যথায় তার প্রাণ কেঁদে ওঠে। আমরা বুঝতেই পারছি নবাব চরিত্রের এই যে সহানুভূতিশীল মানসিকতা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। নবাব, লুৎফা দেখলেন নবাবের চোখে জল, সে সহ্য করতে পারছে না। ঘসিটি আরো খুশি হলেন এবং বললেন, আজকের এই কান্না শুধু বিলাস, কিন্তু এই কান্নার, নবাবের এই কান্নার বিরাম হবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না, বেগমকে আজীবন তারই মতন কেঁদে কাটাতে হবে। এমনকি নবাবের মা আমিনা বেগমকেও কেঁদে কেঁদে অন্ধ হয়ে যেতে হবে। পলাশের প্রান্তরে কোলাহল ছাপিয়ে খালি ক্রন্দন রোলে উঠবে। সিরাজের নবাবের এই পরিণাম হবে বলে সে অভিশাপ দিল। ঘসিটি বেগমের এই অমানবিক আচরণ, এই ক্রূর মানসিকতা, এই প্রতিহিংসা পরায়ণ ব্যবহার দেখে সিরাজ হতভম্ব। তার মনে হলো, তিনি লুৎফাকে জিজ্ঞেস করলেন, একে কি মানবী বলা চলে, না এ দানবী? লুৎফা বললেন, ওকে প্রাসাদে পাঠিয়ে দিন, যাবো না, ওর সঙ্গে থাকতে ভয় লাগে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প হচ্ছে, সারা বাংলা যেন কেঁপে উঠছে এই প্রতিহিংসা পরায়ণ নারীর বাক্যবাণে। এরপর সিরাজ জানালেন, মাত্র 15টা মাস আমি রাজত্ব করেছি, এই 15 মাসে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, মানুষের এই এমনই নির্মমতার পরিচয় পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধা করতে পারি না বলে তিনি বড় বেশি অসহায় বোধ করলেন। 15 মাসের নবাবী লুৎফা, এর মাঝে পুরো 1 বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় কাটিয়ে দেওয়া হয়েছে। এইবার হয়তো যুদ্ধ শেষ হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি নবাব যে ভীষণভাবে যুদ্ধ বিরোধী মানসিকতা নিয়ে চলছেন। তিনি চাইছেন না আর অর্থক্ষয় হোক, আর সেনা নিহত হোক, তিনি চান একটু শান্তিপূর্ণ রাজত্ব। লুৎফা বললেন, শেষ যুদ্ধ? সিরাজ বলেন, যদি জয়ী হয়ে এই যুদ্ধে, তাহলে হয়তো আর যুদ্ধ হবে না। তিনি তার যা কিছু ভুল সেগুলোকে তিনি শুধরে নেবেন, আর যদি পরাজিত হয় তাহলেও তো যুদ্ধ নেই, অর্থাৎ জিতলেও যুদ্ধ শেষ হবে, আর পরাজিত হলে তো তার রাজত্বই চলে যাবে। সিরাজ জানালেন, পলাশী লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশের প্রান্তর রাঙা হয়ে থাকতো। পলাশী মানে কি? অর্থাৎ সেখানে প্রচুর পলাশ ফুল ফুটতো। সেই পলাশ ফুলের নামে জায়গাটার নাম হয়েছে, ওই প্রান্তরের নাম হয়েছে পলাশী। সেই পলাশীতে যুদ্ধ হবে,
অর্থাৎ সেই পলাশীর প্রান্তরে যদি যুদ্ধ হয়, কত মানুষের রক্তে পলাশী কি হবে, রাঙা হবে। নবাবের এই কথা মনে হয়ে তার বুক দুঃখে ভেঙে যাচ্ছে। তিনি কষ্ট পাচ্ছেন, বাংলার স্বাধীনতা এবারে হয়তো তার হাত থেকে চলে যাবে। ইংরেজরা পাকাপাকি করে হয়তো এদেশকে নিজেদের আয়ত্তে আনবে। এই হলো আমাদের সিরাজদৌল্লা নাটকের পুরো বিষয়টা। প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সিরাজ এই যে 15 মাসের যে রাজত্ব করলেন, সেখানে কেবলমাত্র তিক্ততা, ষড়যন্ত্র, আক্রমণ, এছাড়া তার জীবনে কোনো শান্তি কিন্তু সে পায়নি। আমরা দেখলাম ঘরে আক্রমণ, অন্দরমহলে ঘরে অর্থাৎ অন্দরমহলে আক্রমণ, ষড়যন্ত্র, আমরা দেখছি রাজদরবারের ষড়যন্ত্র, আমরা দেখছি বিদেশি শক্তির ষড়যন্ত্র। এই সকল ষড়যন্ত্র নিয়ে দিশেহারা বাংলার স্বাধীন নবাব কি করছেন, তবু বাংলা স্বাধীনতা রক্ষার স্বপ্ন দেখছেন। শেষ হলো আমাদের সিরাজদৌল্লা নাটক।